এখানে রয়েছে সুগন্ধি গোবিন্দভোগ চাল, তার সাথে এখানে গোটা গরম মশলা, যার মধ্যে ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, সামরিচ, বড় এলাচ এসব রয়েছে। এখানে কিশমিশ, তার সাথে রয়েছে কাজু, আর পাশে রয়েছে হাফ কেজি মতো ঘি। সাথে রয়েছে আরও একটি জিনিস, চলো দেখি। আর এই যে এখানে রয়েছে চিকেন। জিনিসপত্র দেখে মোটামুটি আন্দাজ করতেই পারছো যে কি হতে চলেছে। এখন ঘড়ির কাঁটা বিকেল 5টায়। না না, ঠিক 5টা বিকেল এখন নয়, কারণ 5টাকে এখন সন্ধেই বলা যেতে পারে। দিন এখন ছোট তো, সূর্যও বেশ অনেকক্ষণ আগে ডুবে গেছে, কারণ পশ্চিম আকাশে তার লাল ছটা অনেকটাই কমে এসেছে। এই মুহূর্তটা ক্যামেরায় ঠিক যতটা উজ্জ্বল লাগছে, আসলে কিন্তু ততটা নয়। সন্ধ্যার আগে ঠিক যেরকম অবস্থা থাকে সেরকমই রয়েছে। বাইরে ল্যাম্পপোস্টের আলোগুলো সব জ্বলে উঠেছে। শীতকালটাই তো এমনই, সব কিছুতে যেন একটু বেশি তাড়াহুড়ো। সে এক্ষুনি বাড়ি ঢুকেছে আর হাতে করে এসব নিয়ে এসেছে। জিজ্ঞেস করাতে বলল একটু ইচ্ছে হলো। এবার ইচ্ছে যখন হয়েছে তখন আর কিছু বলার নেই, তাই না? আর এগুলো কি বলো তো, শীতকালে এখন প্রায় সব জায়গায় এগুলো বিক্রি হয়। এগুলোকে এক এক জায়গায় হয়তো এক এক নামে বলে, তবে আমরা সাধারণত ভাপা পিঠা বা ভাক্কা বলেই জানি। শীতকালে এখন ভীষণ ফেমাস একটা পিঠা বলা যেতেই পারে, যেটা এখন বাইরেও বিক্রি হয়। যেহেতু জলের ভাপে তৈরি হয় তাই একে ভাপা পিঠা বলা হয়। তাছাড়া আমরা সাধারণত ভাক্কাই বলি, আর এই ভাক্কা আমার ভীষণ পছন্দের। আর বড়মশাই সেটা জানে, তাই শীত পড়লেই যখনই এটা চোখে পড়ে আমার জন্য নিয়ে আসে। নমস্কার, আমি স্মৃতি। আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আর ঘড়িতে বাজে এখন সন্ধে প্রায় 6:30। এদিকে গায়ে সোয়েটার উঠে গেছে, শীত পড়েই গেছে। কালকে থেকে ভীষণ ঠান্ডা লাগছে, তাই আর সোয়েটার গায়ে না দিয়ে থাকা যাচ্ছে না। তাই আলমারি থেকে সব শীতের পোশাকগুলো বের করে নিয়েছি, আর যেগুলো রোদে দেওয়ার সেগুলো রোদেও দিয়ে দিয়েছি। শীতকালটা এমনিতেই আমার খুব ভালো লাগে, কারণ এই সময় কাজে প্রচুর এনার্জি থাকে। গরমে যে ঘেমে নিয়ে একাকার অবস্থা, সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। তাই শীতকালটা আমার বড্ড প্রিয়। দেখো, প্রত্যেকটা ঋতুই আমার কাছে প্রিয়, প্রত্যেকটা ঋতুরই এক একটা গুণ রয়েছে। শীতকালে যেরকম ঘুরে মজা, বাইরে তুমি ঘুরতে গেলে না ঘামবে না কিছু, মানে ঘুরতেও ভালো লাগে, বাড়িতে থাকতেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। শীতকাল মানে মজাই মজা। গরমকালে ওই একটু ঘাম, ওটারই একটা কষ্ট, মানে সহজেই মানুষ একটু বেশি হাঁপিয়ে যায়। আর গরমকালে বেশি কাজ করতে কষ্টও হয়, একটু পরপর খালি ফ্যানের নিচে এসে বসতে হয়। তো সেদিক থেকে শীতকালটা ভালো। তবে প্রত্যেকটা ঋতুর যেরকম গুণ আছে সেরকম দোষও আছে। যেরকম শীতকালে জলে হাত দেওয়া কষ্টকর, তখন তো দেখেই দিলাম হাজব্যান্ড বাড়ি আসার সময় ওই কি নিয়ে এসেছে। তো আজকে এখন আমাকে রাত্রিবেলা পোলাও মাংস রান্না করতে হবে। আসলে আবদার, এমনি তো মাঝে সাথে খাওয়া হয়, তো আমার এই শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন এইসব আবদার করতে পারিনি। অনেকদিন পর আবদার করলো তো, সেই জন্য ভাবলাম থাক, বানিয়ে দিই আজকে। আর শুধু আজ বলে না, এই যে শীত পড়তে শুরু করলো এখন মাঝে মধ্যেই আবদার নিয়ে আসবে, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। আমি করে দিই, মানে অত খ্যাচখ্যাচ করি না, যেটা যখন বলে করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা চলো রান্নাটা বসাই, কারণ বাসন্তী পোলাও করব, তার সাথে চিকেন কষা করব, তো তার সাথে কাটা ব্যাপারও রয়েছে। সব কিছু কাটাকুটি করে রান্না করব, তো একটু সময় তো লাগবেই। তাই এখন থেকে যদি শুরু না করি তাহলে ওই 9টা সাড়ে 9টার মধ্যে শেষ হওয়াটা আবার মুশকিল হয়ে দাঁড়াবে। চলো রান্নাটা বসাই তাহলে। মোটামুটি সব কিছু হাতের কাছেই রেখেছি, তারপরে ভাবলাম যে ব্লগটা শুরু করি। তার জন্য তোমাদের সাথে একটু গল্প করে তারপরে আবার এসেছি। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, তাই রান্নাতে আমার কোনো বিরক্ত নেই। কিন্তু এই কাটাকুটির কাজটা সামান্য হলেও আমাকে একটু বিরক্তিতে ফেলে। প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখবো, তাহলে পেঁয়াজ কাটার সময় যে কষ্টটা হয়, মানে চোখের কষ্ট, সেই কষ্টটা কিন্তু অনেকটাই কমে যায়। জলের মধ্যে পেঁয়াজগুলো সেই কারণেই আমি কাটার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি। আর তাছাড়া ধরো রসুনের খোসা ছাড়ানো, আদা খোসা ছাড়ানো, এইসব করতে করতে না পেঁয়াজটা বেশ অনেকক্ষণ সময় হয়ে যায়, যেটা জলে ভিজে থাকে। আর তার ফলে চোখ দিয়ে কাটার সময় জলও বের হয় না।
এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি যেটা পোলাওতে যাবে। এখানে ওই 2-3টে মতো কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে রয়েছে। সব কিছুর একটা মিহি পেস্ট বানাচ্ছি। আর তার আগে গরম মশলার গুঁড়ো করে রেখেছি, যার মধ্যে দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে মিক্সিতে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করা যায়, কিন্তু বাড়িতে তৈরি যেটা গরম মশলার গুঁড়ো তার সাথে কেনা প্যাকেটের যে গন্ধ, তার পার্থক্য অনেক। সে কারণে এইসব রান্নার ক্ষেত্রে আমি চেষ্টা করি এই গরম মশলাটা বাড়িতেই বানিয়ে নেওয়ার, মানে গুঁড়োটা। আচ্ছা, এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। পোলাও বেশিরভাগ ক্ষেত্রে আমি কড়াইতেই করি, হাঁড়িতে যে পারি না তা নয়, তবে যেহেতু সংখ্যা কম মানুষের, তাই কড়াইতে খুব ভালোভাবেই হয়ে যায়। যখন একটু বেশি সংখ্যায় মানুষ থাকে তখন হাঁড়িতে তো করতেই হয়। আচ্ছা, প্রথমে ঘিটা দিয়ে, ঘিটা যেহেতু শীতকাল, ঘি তো একটু সামান্য জমেই যায়, তো ঘিটা যখন এই গরম কড়াইতে দেওয়ার পর একটু মেল্ট হবে, তখন আমি ওই কাজু কিশমিশগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই ঘিয়ের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। এটা আমি তোমাদের সাথে পোলাওয়ের রেসিপি শেয়ার করছি, বাসন্তী পোলাও, তবে নিরামিষ বাসন্তী পোলাও নয়, আমিষ বাসন্তী পোলাও। এটা এইভাবে একদিন বাসন্তী পোলাও রান্না করে দেখো। যারা করো তারা তো স্বাদ জানোই, আর যারা খাওনি তারা একদিন এইভাবে বানিয়ে দেখো। আশা করি তোমাদের এর স্বাদটা ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা যখন হালকা ট্রান্সপারেন্ট হবে, মানে একদম কিন্তু গোল্ডেন করে ভাজবো না, হালকা ট্রান্সপারেন্ট হওয়ার পর যে মশলাটা পেস্ট করেছি, যার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, জিরে আর কয়েক কোয়া রসুন রয়েছে। আচ্ছা, তখন যে মিক্সিতে পেস্টের কথা বললাম, তখন আমি রসুনের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গোটা জিরে একসাথে পেস্ট করে যে মশলাটা, সেটা এর মধ্যে বেশ কিছুটা সময় কষিয়েছি। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সুগন্ধি গোবিন্দভোগ চাল, যেটা আমি খুব ভালো করে বারে বারে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা তোয়ালার মধ্যে বেঁধে রেখেছিলাম। এতে জলটা ঝরে গিয়ে চালটা একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। মশলার মধ্যে সেই শুকনো চালটা দিয়ে খুব সুন্দরভাবে ভাজছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে, নাহলে চালের তলার দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এদিকে তো পোলাও রান্না হচ্ছে, তার সাথে ওদিকে আমি মাংসের মশলাও কাটছি। যেহেতু অনেক দিন রান্নাবান্না থেকে দূরে ছিলাম, তাই রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে আর রাখা হয়নি, যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। আবার আস্তে আস্তে সব কিছু শুরু করতে হবে। ওদিকে কাটাকাটির কাজও চলছে, তার সাথে এখানে পোলাওটাও বানানো চলছে। মাঝে মধ্যে একটু তো নাড়াচাড়া করতেই হয়, না হলে ওই যে তলায় একটা পোড়া পোড়া ভাব চলে আসে। আর প্রথমে যে বললাম গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে বেশিরভাগটাই দিয়ে দিয়েছি। ওই 1 চা চামচ মতো রেখে দিলাম, যেটা শেষের দিকে ব্যবহার করব। আচ্ছা, এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে ভাজবো। গ্যাসের ফ্লেম এখনও লোতে রয়েছে, এই পুরো সময়টাই গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। সব থেকে বিরক্তির কাজ যদি কিছু বলি, তাহলে বলবো এই রসুনের খোসা ছাড়ানো। ফ্রিজে যেহেতু রসুনের খোসা ছাড়িয়ে রেখে দিই, আজ যে সেটাকে কী পরিমাণে মিস করছি। একদিকে মাংস রান্নার প্রিপারেশন চলছে, মানে কাটাকুটি, অন্যদিকে পোলাওয়ে নাড়াচাড়া চলছে। দুদিকেই সমান মনোযোগ। সব রকম মশলার সাথে চাল যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেল, তখন তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। পাশের ওভেনেই আমি গরম জল বসিয়ে রেখেছিলাম। যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল ব্যবহার করেছি। এবার জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। দিয়েছি স্বাদ মতো নুন। আচ্ছা, বাসন্তী পোলাও অনেকভাবে রান্না করা যায়। আজ আমি যেভাবে রান্না করছি সেটা একরকম পদ্ধতি। আরেকটা পদ্ধতি রয়েছে, যেখানে চাল খুব ভালো মতো ধুয়ে শুকিয়ে ঝরঝরে করে নেওয়া হয়। তারপর সেই চালের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং ঘি দিয়ে খুব ভালো মতো মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয় বেশ কিছুটা সময়। রান্না করার যেরকম পার্থক্য, সেই পার্থক্য হিসেবে প্রত্যেকটা রান্না থেকে স্বাদ কিন্তু অন্যরকম হয়।
ঠিক সেরকমই আজকের যে আমি বাসন্তী পোলাও রান্না করছি তার স্বাদটা কিন্তু একদম ভিন্ন, ভীষণ ভালো হয় খেতে। আমার বাড়ির সকলেই ভীষণ ভালোবাসে। যখন নিরামিষ কোনো দিনে পোলাও রান্না করি সেক্ষেত্রে প্রথম পদ্ধতি যেটা তোমাদের বললাম চাল ম্যারিনেশন, সেভাবেই করে থাকি। আর আমিষের দিনগুলো বেশিরভাগই পোলাও করতে হলে এইভাবেই রান্না করি। আচ্ছা, ওদিকে না আমি কাঁচা পাকা লঙ্কা থেকে পাকা লঙ্কাগুলো বেছে নিয়েছি চিকেনের জন্য। আর এখানে আদাগুলো ছুলে নিচ্ছি, মানে আদার যে খোসা সেটা ছাড়িয়ে নিচ্ছি। ওদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটোটাও কেটে নিয়েছি, রসুনের খোসা খানিকটা ছাড়িয়েছি, আরও খানিকটা রয়েছে। এদিকের পোলাওটা হতে হতে মোটামুটি ওদিকের কাটাকুটি হয়ে যাবে। বেশিরভাগটা তো হয়ে গেছে, কয়েকটা রসুন বাকি আছে, এই যে খোসা ছাড়াচ্ছি। এরকম হুটহাট কাজের সময় না খোসা ছাড়ানো রসুন ভীষণ কাজে লাগে। এতক্ষণে অন্যদিকের বার্নারে হয়তো চিকেনটাও বসে যেত যদি রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখা থাকতো। বারবার এক কথা বলছি কারণ এই কাজগুলো আমি করে রাখতাম। এখন যেহেতু ফ্রিজে নেই তাই নিজের কাজকে নিজেই মিস করছি। এত কিছু পাওয়া যাচ্ছে, এত কিছু নতুন নতুন আসছে, এই খোসা ছাড়িয়ে রসুন কবে বিক্রি হবে বলো তো? ক্যামেরার ওপারে বসে অনেকেরই মনে এখন আসছে যত বেশি সুবিধা দেওয়া হচ্ছে তত আরও সুবিধা চাইছো নাকি? ওই যে কথাতেই তো আছে, মানুষ মাত্রই সুবিধেভোগী, তাকে যত সুবিধে দেবে তত আরও চাই করতে থাকবে। চলো, এদিকে পোলাওয়ের চালটা ভালোভাবেই ফুটে উঠেছে। ঢাকা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো বা যার যেরকম প্রয়োজন সেই রকম পরিমাণে মিষ্টি। যদিও বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, আর ঠিক সেই কারণেই এর আরেকটা নাম মিষ্টি পোলাও। আমার বাড়িতে বেশ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেই কারণে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমাদের যেরকম পছন্দ সেই পরিমাণই দেবে। আর রান্না করতে করতে রান্না বসিয়ে আমি কিন্তু নিজে বসে থাকতে পারি না, আশপাশের সব কিছু পরিষ্কার করতে শুরু করে দিই। যেখানে যা ছিটেফোঁটা পড়েছে বা কাটাকুটির ফলে যা যা রয়েছে সব কিছু তখনই আমি পরিষ্কার করে নিই। তাহলে একদিকে রান্না হতে থাকে, একদিকে পরিষ্কারও হতে থাকে। পরে আর সেই সব কিছু গোছানোর ধারণা বা গোছানোর ব্যাপারটা থাকে না, একসাথেই সব কাজ হয়ে যায়। এবার লো ফ্লেমে না একটু ঢেকে রাখবো। হালকা একটু জল মতো আছে, যেটাকে বলে দমে বসানো। জলটা টেনে যাবে এবং পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। তবে আরও খানিকটা সময় লাগবে সেই ঝরঝরে পরিমাণটা হতে। এদিকে সব কিছু সরিয়ে জায়গাটা একবার ভালো মতো মুছে নিচ্ছি। জানি কিন্তু আবার নোংরা হবে, তবুও ওই যে অভ্যেস। এদিকে বেশ কিছুটা সময় লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম, তবে মাঝে মধ্যে একটু তো নাড়াচাড়া করতেই হয়, কারণ তলায় যদি লেগে ধরে। যদিও জলের পরিমাণটা ঠিকঠাক থাকলে তলায় লেগে ধরার সম্ভাবনা একদম থাকে না। যখন পোলাওটা প্রায় তৈরি, চালগুলো প্রায় নরম হয়েই গেছে, সেই সময় ভেজে রাখা, মানে প্রথমেই যে ঘিয়ে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম। আর এই যে স্টেপটা উপরটা সমান করে দেওয়া, এটা কিন্তু করার দরকার নেই। আমি এরকম করি, তাই প্রতিবার নিজে থেকেই এরকমভাবে হাতটা চলে আসে। উপরে দিয়ে দেবো আবারও বেশ খানিকটা পরিমাণে ঘি। বাসন্তী পোলাও মানেই তার মধ্যে ঘিয়ের ব্যবহার থাকবে প্রচুর পরিমাণে, তাই প্রথমে যতটা পরিমাণে ঘিয়ে রান্না হয়েছে তা তো হয়েছেই, শেষের দিকে আরও বেশ কিছুটা পরিমাণে ঘি উপর থেকে ছড়িয়ে দিতে হবে। 1 চা চামচ মতো যে গরম মশলার গুঁড়োটা সরিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু এইভাবে চেপে চেপে, এটাও সম্পূর্ণ আমার স্টেপ, মানে এরকম করার দরকার নেই। তোমরা এমনি ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবেই নিচ থেকে যদি পোলাওটা উঠিয়ে এর উপরে, মানে ঘি গরম মশলার উপরে একটু লক করে দেওয়া হয়, তাহলে এর যে অ্যারোমা সেটা এর ভেতরেই খুব সুন্দরভাবে অ্যাবসর্ব হয়ে যায়, বাইরে বেরিয়ে আসে না অ্যারোমাটা। ফলে যখন ঢাকাটা খুলবো একটা সুন্দর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে। আচ্ছা, ওদিকে বাসন্তী পোলাও লো ফ্লেমে কিছুটা সময় আমি দমে রেখেছিলাম, পোলাও হয়ে গেছে। এখন এদিকে আমি চিকেন রান্না করছি। আজকে চিকেনের ঝোল বা যেটাকে কারি বলে একদম করব না,
একদম শুকনো শুকনো, যেটাকে কষা চিকেন বলে, ঠিক সেভাবে রান্না করছি। চিকেনের রেসিপি আজ সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ পোলাওয়ের রেসিপি তোমাদের সাথে আজ সম্পূর্ণ যেহেতু শেয়ার করেছি, চিকেন আবার পুরোটা শেয়ার করলে ভিডিও অনেকটাই বড় হয়ে যেত। তবে পেঁয়াজের মধ্যে চিকেনটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। যখন চিকেনের গায়ে একটা ভাজা ভাজা রং আসবে, তখনই আমি এর মধ্যে মশলাটা দেব। আর মশলা বলতে একদম বেসিক যে মশলা চিকেন রান্নাতে যা লাগে, আদা, রসুন, লঙ্কা, টমেটো, 1 চা চামচ মতো গোটা জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। এই হলুদের কৌটোটা মাজতে হবে, বেশ অনেক দিন ধরেই ধোয়া হয়নি, সেই কারণে নতুন করে প্যাকেট থেকে হলুদ না ঢেলে যেটা ছিল কৌটো সমেত আমি এর মধ্যে ঢেলে দিয়েছি স্বাদ মতো নুন। চিকেন যেহেতু কোনো কিছুর সাথে ম্যারিনেট করা ছিল না, তাই পরিমাণ মতো নুন এখানেই দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটু ধনে গুঁড়ো। ব্যাস সব কিছুর সাথে খুব সুন্দরভাবে এবার মাংসটাকে অনেকটা সময় নিয়ে কষাবো। পাশে একটু গরম জল বসিয়ে রেখেছি, কারণ কষানোর সময় যদি মনে হয় একটু একটু তলায় লেগে ধরছে, সেক্ষেত্রে একটু একটু গরম জল দেওয়া যেতে পারে। ভাত বা রুটির সাথে যেমন একটু ঝোল প্রয়োজন, পোলাওর ক্ষেত্রে কিন্তু ঝোল না হলেও, কারণ পোলাওর সাথে এই চিকেন কষা বা মাটন কষা এই কম্বিনেশনটাই না ভালো যায়। চলো পোলাওয়ের ফাইনাল লুকটা দেখাই। এই হলো আমার ঝরঝরে বাসন্তী পোলাও, যেটা একদম গাওয়া ঘিতে তৈরি। তার সাথে রয়েছে এই যে চিকেন কষা, আজকে রাতের ফাটাফাটি মেনু। চলো এবার সবার সাথে নিজের খাবারের প্লেটটাও সাজিয়ে নিই। প্লেটে প্রথমেই রেখেছি বাসন্তী পোলাও, একদম ঝরঝরে পোলাও। প্রথমে রান্নার সময় তোমার খানিকটা আঠালো মনে হলেও বা খানিকটা জল জল রয়েছে বলে মনে হলেও, পরে দেখবে সেই ভাবটা বা বাষ্পটা যখন আস্তে আস্তে কমে আসবে, তখন কিন্তু জিনিসটা একদম ঝরঝরে তৈরি হয়ে যায়, আঠালো ব্যাপারটা থাকে না। আর সাথে এই যে চিকেন কষা, যেটা পারফেক্ট কম্বিনেশন বলা যেতেই পারে। অনেকগুলো দিন পর নিজের কাজের জায়গায় ফিরতে পেরে খুব ভালো লাগছে। তোমরা যারা নতুন রয়েছো তাদেরকে বলি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনোরা আমাকে ভালোবাসায় রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।